23,21,994 টাকা ব্যাংক, রকেট, বিকাশ, নগদ এই 4টা অপশন থেকে নিছে। একজন আমার দোকানের এই সামনে এই পাশ দিয়ে, আরেকজন ডান পাশ বাম পাশ দিয়ে ঢুকে যায়। আমি তাৎক্ষণিকভাবে ওনাকে বলতেছিলাম, ভাই এই সামনে কথার ভিতরেই আমি এইভাবেই রয়েছি। মাথাটা একটা চক্কর দেয়, মাথা ঘুরাইতে থাকে প্রায় 2-2.5 ঘন্টা সময়। তখন এই 2-2.5 ঘন্টা সময় কি ঘটছে আমার সাথে, 2টা অ্যাকাউন্ট তলব করে দেখি আমি যে আসলে 2 অ্যাকাউন্টে কোনোটা টাকা নাই, যার ধরুন টাকা যাচ্ছিল না। ও টাকাটা দিতে দেরি অ্যাকাউন্ট থেকে উধাও। আমার ক্যাশের টাকায় হাত দিল না, আমার একটা মোবাইল নিল না, কিন্তু আমার অ্যাপস ব্যবহার করে এখান থেকে টাকা বের করে নিল। যেই সময়ে ঘটনা, ওই সময়ের ভিডিও ফুটেজ ওইখানে দেখা যায় না। প্রায় অধিকাংশ ক্যামেরারই এই সময়ের ফুটেজ নাই। পুলিশ লাইনটা ক্রস করে ডিসি রোডটার কাছ পর্যন্ত আসে, তখন আমারে ডিসি রোডের সামনে ফালাই দেওয়া যায়, এরকম শয়তানের নিঃশ্বাস নামে শুনছিলাম। গত শনিবার সন্ধ্যা 7টা সাড়ে 7টার দিকে বৃষ্টির সময় আমার শরীরটা অসুস্থ দেখে আমি ভাবলাম আমার দোকানটা খুলে একটা শাটারের হাফ উঠাইলাম, বাকি 2 শাটার খুলিনি। হাফ উঠে ঠিক এই চেয়ারটার ভিতরে এভাবে এসে বসছি, তাওয়াল দিয়ে। এখানে এই মোবাইলগুলো আছে, এই মোবাইলগুলো রাইখা আমি এখানে বসার কিছুক্ষণ পরে, যেহেতু আমি দোকানদারি করার উদ্দেশ্যে বসি নাই, সে কারণে আমার পলিথিনে পেঁচানো যে টাকাগুলো এই ক্যাশের ভিতরে রাখি, মোবাইলগুলো রাইখা আমি ফেসবুক দেখতেছিলাম এখানে বসে বসে, বৃষ্টিটা থামার অপেক্ষার জন্য। ঠিক কিছুক্ষণ পরেই 2জন ভদ্রলোক আসে। একজন আমার দোকানের এই সামনে এই পাশ দিয়ে, আরেকজন ডান পাশ বাম পাশ দিয়ে ঢুকে যায়। আমি তাৎক্ষণিকভাবে ওনাকে বলতেছিলাম, ভাই এই সামনে কথার ভিতরেই আমি এইভাবেই রয়েছি, কিন্তু পরবর্তীতে আর ওনার সাথে কি হয়েছে বা আমার সাথে কি হয়েছে আমি আর কোনো কিছু বলতে পারতেছিলাম না। ঠিক এরকমভাবে পরবর্তীতে যখন আমার খুব বেশি বমির উদ্বেগ হয়, এই সময় আমি ঘড়ির কাঁটা দেখি প্রায় আনুমানিক 10টা বাজে। প্রচণ্ড বমির উদ্বেগ নিয়ে আমি দোকানের বাইরে যাই, কিন্তু আমার বমি হয় না, মাথাটা একটা চক্কর দেয়, মাথা ঘুরাইতে থাকে। পরে আমি ভাবলাম জ্বরের থেকে হয়তো হঠাৎ করে আমার এরকম হতে পারে। তা আমি তাৎক্ষণিকভাবে দোকানের শাটার মাটার সব লাগাইয়া আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার এই মোবাইলগুলো যেভাবে ছিল, এই মোবাইলগুলো আর ক্যাশের টাকাটি আমার এই ব্যাগে নিয়ে আমি ওষুধ দোকানে যাই, ওষুধ নিয়ে বাসায় চলে যাই। রাত্রে প্রচণ্ড জ্বর আসে, ওষুধ খাই। সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, প্রায় 11টা সাড়ে 11টার সময় ঘুম থেকে উঠা দোকানের দিকে আসি, দোকানে বসি। দুপুরে আমার বাংলালিংক হাউস থেকে ফোন দেওয়া বলে যে বৃহস্পতিবারের যে ক্রেডিট সেটা জমা দিতে। তো আমি সেই ক্রেডিটটা জমা দেওয়ার জন্য আমি আমার মোবাইল ব্যাংকের অ্যাপসে ঢুকি। সিটি ব্যাংকের স্টেটাসে ঢোকার পরে সেখান থেকে আমি টাকা ট্রান্সফার করতে পারতেছি না। পরে কয়েকবার ট্রাই করে আমি ভাবলাম হয়তো শরীর অসুস্থ দেখে এমন লাগতেছে, না অ্যাপসে কোনো প্রবলেম আছে। পরে আমি আমার পাশের মোবাইলের ওই অ্যাপস থেকেও চেষ্টা করলাম যে কোম্পানির অ্যাকাউন্টটা থেকে দিই। পরবর্তীতে 2টা অ্যাকাউন্ট তলব করে দেখি আমি যে আসলে 2 অ্যাকাউন্টে কোনোটা টাকা নাই, যার ধরুন টাকা যাচ্ছিল না। এর ফাঁকে আমি আমার ক্যাশে শাহিনরে ফোন দিয়ে বললাম যে শাহিন, আমার অ্যাকাউন্টে 6 লাখ টাকা দাও, আমি ক্রেডিটটা পাঠাবো। এটা বলছি, ও টাকাটা দিতে দেরি। পরপর দেখি আবার এই দুইবার 2 ট্রানজ্যাকশানে একই অঙ্কের টাকায় এই 13 তারিখ আবার অ্যাকাউন্ট থেকে উধাও। তো পরবর্তীতে তাৎক্ষণিকভাবে আমি আমার পিন পাসওয়ার্ড যা আছে সব পরিবর্তন করার পরে এরপরে আমি স্টেটমেন্ট নামাই। 12 এবং 13 তারিখ 2 অ্যাকাউন্ট থেকে 19,32,00,000 মেবি অঙ্কটা লেখা আছে। সাথে রকেট, বিকাশ, নগদ এই অ্যাকাউন্টগুলোও প্রত্যেকটার যতটুকু লিমিট ছিল নিয়ে গেছে। অলমোস্ট 2 দিনে মিলিয়ে প্রায় 4 লাখ টাকার মতন সরাইছে। আমার পার্সোনাল অ্যাকাউন্টে টাকা ছিল, রকেট পার্সোনাল বা বিকাশের এগুলাতে টাকা ছিল। আমার বাংলালিংক হাউসের যে সেল হয়, সেলের কিছু টাকা কাস্টমাররা আমার এই রকেট বিকাশের মাধ্যমে টাকাটা পাঠায়, এই টাকাগুলো অ্যাকাউন্টে ছিল। পরবর্তীতে আমি এগুলো বুঝতে পেরে 5টা সাড়ে 5টার দিকে ইসিবি ব্যাংকের হেল্পলাইনে ফোন দিয়ে যখন কমপ্লেন দিই, তখন তারা আমারে বলে আপনি সরাসরি আমাদের ব্রাঞ্চে কমপ্লেন দিতে হবে, অনলাইনে আমরা এটার কমপ্লেন নিতে পারি না। পরবর্তীতে আর এই দিন তো 5:30 বাজে বিদায় আমি ইসিবি ব্যাংকে যেতে পারিনি। পরের দিন চিন্তা করলাম যে আমার স্বাস্থ্যটা যেহেতু বেশি খারাপ লাগতেছে, বাসায় চলে গেলাম। পরের দিন থানায় যাব একটা অভিযোগের জন্য।
সোমবারে ঠিক 12টা সাড়ে 12টায় দোকানে আসি। আমার স্বাস্থ্য খুবই খারাপ হয়ে যায়। পরে আমি আমার অফিসে কতক্ষণ শুয়ে থেকে পরে দিন শেষে আমি আবার বাসায় চলে যাই, থানায়ও যেতে পারিনি। মঙ্গলবারে আমি আমার শরীরটা কিছুটা সুস্থ মনে হইতেছিল। পরে ডাক্তার দেখানোর পরে আমার সুগার লেভেল 4-এ চলে আসে এবং CRP 19-এ চলে আসে। এই টেস্ট করানোর পরে আমার শরীর যখন খারাপ লাগতেছিল, কিছু ওষুধ, প্যারাসিটামল জাতীয় কিছু ওষুধ নিয়ে আমার সাথে প্রদীপ কুমার সাহার দোকানের রনিরে নিয়ে আমি থানায় যাই। থানায় যেয়ে তখন ওইখানে ডায়েরিটা করতে যাই। পরবর্তীতে ওসি সাহেব না থাকার কারণে ওসি সাহেবের সাথে আলোচনা করে এই অভিযোগ দায়ের কথা যখন বলল, তখন আমি ওসি সাহেব না থাকার কারণে ব্যাক করে চলে আসি। পরে সন্ধ্যার দিকে যাই, পরে স্যার নাই, তারপরেও আমি একটা অভিযোগ লিখে থানাতে অভিযোগটা জমা দিয়ে আসি। তখন সেকেন্ড স্যার উপস্থিত ছিল, ওনাকে বলা হয়েছিল। পরে SI ফিরোজকে আমার এই অভিযোগের তদন্তটি দেয়া হয়। পরবর্তীতে ওনার সাথে যোগাযোগ করি, ওনার সাথে কথা হয়। উনি বলে যে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা আপনাকে করব, কিন্তু এই মামলাটা আপনাকে কোর্টে করতে হবে। তো পরবর্তীতে আমি কোর্টে যাই। কোর্টে অ্যাডভোকেট জোহরার মাধ্যমে আমি একটি অভিযোগ দায়ের করি। অভিযোগটি কোর্টে যখন মামলার জন্য দেওয়ার পরে 305 নম্বর রুমের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমার ভাষ্য শোনার পরে উনি আদেশটি করার জন্য প্রস্তাবে রেখে আমার সাইন রেখে আমাকে বলে যে থানার SI কী বলে সেটা জানানোর জন্য। পরবর্তীতে আমি থানার SI যা বলছে এটা আমি আবার বলছি। এখন পর্যন্ত কোর্টে মামলাটি এই অবস্থায় আছে। পরবর্তীতে এর ফাঁকে আমি আবার ডাচ বাংলা ব্যাংকে যাই। ডাচ বাংলা ব্যাংকে যাওয়ার পরে ডাচ বাংলার এখানে ব্রাঞ্চের ম্যানেজার যিনি, উনি নাই। সেকেন্ড ম্যানেজাররা জানানোর সাথে সাথে উনি ওই অ্যাকাউন্টটাকে ডেবিট ফ্রিজ করে। একটা ডাচ বাংলার অ্যাকাউন্ট ছিল আর একটা ECB ব্যাংকের অ্যাকাউন্ট ছিল। ECB ব্যাংকের অ্যাকাউন্টটা আমরা ফাইন্ড আউট করি বরগুনা ব্রাঞ্চের মিলন মোল্লা নামে, আর ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টটা ফাইন্ড আউট করি আবুল কালাম হাওলাদার নামে বরিশাল ব্রাঞ্চের। আর রকেট বিকাশগুলো তো ভ্যারাইটিস নামে, সেটা এখনও আমি সঠিকভাবে ফাইন্ড আউট করতে পারিনি। বাট আমি একটা এক্সেল শিটের মাধ্যমে আমি সেটা কোর্টে জমা দিই। আমি এখনও বাঁচি মরি সেটা বলতে পারতেছি না। আমার শরীর অনেক উইক, আমি কথা বলতে অনেক কষ্ট হয়। আমার শরীরে কী পোস্ট করেছে বা কী দিয়েছে আমি জানি না। সে ঢুকার সাথে আমি তখন বললাম যে একটু সামনে বলার ভিতরেই আমি রয়ে গেছি। হ্যাঁ, ওইভাবে অত খেয়াল করিনি তখন। এরপরে এই যে ঢোকার পরে উনি কি শর্ট ছিল? না, সরে নাই। এরপর আপনি কতক্ষণ দোকানে বসেছিলেন চেয়ারে? এরপর তো বললাম না, এই সময়ের থেকে তো আর কিছু বলতেই পারি না। যখন ভূমির উদ্বেগ আসে তখন যে আমার ফিল হয়েছে যে প্রায় 10টা বাজে, তার মানে প্রায় 2-2.5 ঘন্টা সময়। তখন এই 2-2.5 ঘন্টা সময় কি ঘটছে আমার সাথে সেটা আমি ওইভাবে স্পষ্ট বলতে পারতেছি। তারপর 2 ঘন্টা ওরা এখন ছিল। 2-2.5 ঘন্টা কি ওরা ছিল না কি করছে আমার মোবাইলের আমার কাছে যেটা আমি ধারণা করি আর কি, যে 2-2.5 ঘন্টা তারা হয়তো আমার মাধ্যমে আমাকে এমন কিছু দিছে যে আমার মোবাইল থেকে আমার অ্যাকাউন্টের টাকাগুলো ট্রান্সফার করছে NPSBর মাধ্যমে, যেটা আমি পরবর্তীতে আমার অ্যাপসে দেখি ওইখানে লেখা আছে NPSB, হ্যাঁ, ট্রান্সফার অ্যাকাউন্ট নাম্বার 3 লাখ। কারোর কোনোটা লেখা আছে 1,54,000 সামথিং, কোনোটা 1,33,000 সামথিং, বাকি বেশিরভাগই 3 লাখ করে। অর্থাৎ অ্যাকাউন্ট থেকে যতক্ষণ বের করতে পারছে ততক্ষণই ট্রান্সফার করছে। এবং এই 2 অ্যাকাউন্টেই টাকা নিছে। একটাতে 4.5 লাখের মতো নিছে যেটা ডাচ বাংলার অ্যাকাউন্ট, আর বাকি সব টাকা নিছে মিলন মোল্লা ECB ব্যাংকের অ্যাকাউন্টে। এই 2টা অ্যাকাউন্টেই পুরো টাকাগুলো যায়। আমি এই জিনিসটা গত 2 বছর আগে আমার আম্মা আমার মেজ বোনের বাসা বাগিচাগাঁও থেকে বের হয়ে পুলিশ লাইন বরাবর, যে পুলিশ লাইন এই ওয়াল এই পাশে একটা খেজুর গাছ আছে, এখান থেকে একটা অটোতে ওঠার পরে আমার আম্মা যখন পুলিশ লাইনটা ক্রস করে DC রোডটার কাছ পর্যন্ত আসে তখন আম্মারে DC রোডের সামনে ফালাই দেওয়া যায়, এরকম শয়তানের নিঃশ্বাস নামে শুনছিলাম এই ধরনের। তো আমার আম্মারে ফালাই দেওয়ার পরে তখন তাৎক্ষণিকভাবে আমার আম্মাকে বাসায় যাওয়ার পরে আম্মাকে নিয়ে পরদিন থানায় অভিযোগ করে ওই অভিযোগপত্র সহ কুমিল্লার কাগজে একটা রিপোর্টও করেছিলাম গত 2 বছর আগে। তো আসলে
এই ঘটনা অস্বাভাবিক কিছু না। আমার মায়ের সাথে একবার হয়েছে রাস্তায়, পরবর্তীতে আজকে আমার সাথে হয়েছে। এটা একটা পরিকল্পিত চক্র বলে আমার কাছে মনে হয়। তো যেটা আমি আমার বন্ধুবান্ধব সব চ্যানেলে বলার পরে তারা সবাই এই জিনিসটাই অনুধাবন করছে এবং থানায় যাওয়ার পরেও বলছে যে শয়তানের নিঃশ্বাস টাইপ হইতে পারে। আবার আমি আমার আশেপাশে বন্ধুবান্ধব সকল দোকানদারদেরকে যখন বলছি তখন সবাই বললো যে এই ধরনের ঘটনাই ঘটতে পারে এবং এই ধরনের ঘটনা আরও অনেকের সাথে এরকম ঘটছে। হ্যাঁ, তো অনেকের কাছ থেকে টাকা টোকা ছিনতাই করে নিছে, কারো কাছে স্বর্ণ অলংকার মোবাইল নিছে। কিন্তু আমার কাছে মনে হইলো যে একটু ভিন্ন, কারণ আমার ক্যাশে টাকা ছিল 92,000 সামথিং, পলিথিনে পেঁচানো। আমার ক্যাশের টাকায় হাত দিল না, আমার একটা মোবাইল নিল না, কিন্তু আমার অ্যাপস ব্যবহার করে এখান থেকে টাকা বের করে নিল। এটা একটা নতুন কৌশল বলে আমার কাছে মনে হয়। এটা ক্যামেরার ফুটেজ বলতে আমার দোকানে তো আর কোনো সিসিটিভি নাই, তো সেক্ষেত্রে মার্কেটও গত শুক্রবারে হসপিটাল ট্রান্সফার হয়ে পেছনে চলে যায়। তো মার্কেটের ভিতরে শনিবার তো সব ব্যাংক ট্যাঙ্ক বন্ধ, শুধু এই এটিএম বুথটা ওপেন ছিল। আমার দোকানটা মাত্র আমি এসে বসছি। তো এরকম অবস্থায় সিসিটিভির একমাত্র ফুটেজ হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী মেকার আমার দোকানের সামনে। তো সেই ফুটেজটা গত মঙ্গলবার কিংবা বুধবার বিকালে আমি কান্দিরপাড়ার আনিস ভাই আমার কাছে আসে আমাকে দেখতে, খবর টবর নিতে। পরে উনি বলতেছে এই সিসিটিভির ফুটেজটা দেখা যায় কিনা। উনিশও আমরা উপরে ম্যানেজারের কাছে যাই, ম্যানেজার সাহেব আন্তরিকভাবে সিসিটিভির ফুটেজ দেখানোর জন্য ওনার ভিডিও অন করে সব দেখায় এটাকে সাইরা উনি তখন বলে যে ভিডিওটা দেখেন। তো ভিডিও চলাকালীন সময়ে যেই সময়ে ঘটনা ওই সময়ের ভিডিও ফুটেজ ওইখানে দেখা যায় না, রেকর্ডে দেখা যায় না। তখন আনিস ভাই বলল যে এই রেকর্ডটা আসে নাই কেন, আপনাদের এখানে বন্ধ কেন, এই ক্যামেরাটা আপনার অন্য ক্যামেরা দেখান তো। তখন ভিতরের ক্যামেরা সহ অন্যান্য ক্যামেরাগুলো দেখলো প্রায় অধিকাংশ ক্যামেরারই এই সময়ের ফুটেজ নাই। তো এখন ব্যাংকের একটা নিরাপত্তা প্রতিষ্ঠান ব্যাংক, ওইটারও সিসিটিভির ফুটেজ তৎকালীন সময়ে নাই। এই ঘটনা যখন ঘটে তখনকার ফুটেজ নাই, এটা আমি আসলে মিলাইতে পারি না যে ওইখানের ফুটেজ কেন নাই, কি আসে বিষয়। অথবা আমার সাথে ঘটনাটা যেই টাইমে ঘটলো এই টাইমের সাথে এটা কোনোভাবেই মিলছে না।